fast, all tied up like a captive. I'm on to you. Used to pay to my life, standing on rainbows, playing it cool. I haven't felt this in ages, and I've no more patience. So won't you please stay a bit longer? You're making me stronger, making me stronger. Stay a bit longer. You're making me stronger, making me stronger. লোকটার ফাঁসি হলো না কেন বলতো? 4 খুন করেছে, নিজের মাকে এতটা বছর ধরে পঙ্গু করে রেখেছিল লোকটা, তবু ফাঁসি হলো না। কি চায় বলতো ভারতীয় আইন? হ্যাঁ, নিজেরা আইনের মার প্যাঁচে আমাদের হাত পা বেঁধে রেখে দেবে, আর আমরা চাইলেও কিচ্ছু করতে পারবো না, জাস্ট কিচ্ছু না। আর এই সব পরশুরামরা আইনকে নিজেদের হাতে তুলে নিয়ে লোকের সামনে, সমাজের সামনে জাস্ট হিরো সেজে ঘুরে বেড়াবে। দিতিপ্রিয়া আর কৈলাস একসাথে ছুটে চলেছে জেলার নবীন সেনের কোয়ার্টারের দিকে। বেশ বোঝা যাচ্ছে দিতিপ্রিয়ার মেজাজটা একেবারে সপ্তমে চড়ে আছে। গাড়ি ড্রাইভ করতে করতে কৈলাস বলল, কি করবি বলতো? ভারতীয় আইন তো সবাইকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেয়। আর পরশুরামের কেসের সময় তো সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিল। পরশুরাম যাদের যাদের খুন করেছিল তাদের ব্যাকগ্রাউন্ড সামনে এনে মানুষজনকে একেবারে খেপিয়ে তুলেছিল। সকলেই পরশুরামের পক্ষে একযোগে পিটিশন সই, অনশন, রাস্তা বন্ধ, এনা তেনা কত কিছুই তো কাণ্ড করেছিল। বিচারক নবারুণ চৌধুরীও বোধহয় খানিকটা প্রভাবিতই হয়েছিলেন। পরশুরামের ব্যাকগ্রাউন্ড, ভিকটিমদের ট্র্যাক রেকর্ড দেখে তিনি ফাঁসির হুকুম না দিয়ে পরশুরামকে যাবজ্জীবনের সাজা শোনান। অবশ্য সে ওই কোর্টে দাঁড়িয়েই হুমকি দিয়েছিল যে 1 বছর বাদেই নাকি সে ফিরে আসবে, আর ঠিক সেটাই করলো। একদম কাটায় 1 বছর। কত কষ্ট করে ধরেছিলাম বলতো, কোনো মানে হয়? তুই ভুল করছিস, আমরা ধরিনি, লোকটা নিজে ধরা দিয়েছিল। কিন্তু সে হঠাৎ নবীন সেনকে মারলো কেন? উনি তো কারাপ্ট ছিলেন বলে শুনিনি। জেল থেকে পালাবে বলে? তা জেল থেকে পালাতে হলে কি জেলের কি খুন করতে হয় নাকি? আর তাছাড়া এইবার ওর টার্গেট কারা? আরে তোর এত প্রশ্নের উত্তর গাড়িতে বসে কি করে দিই বলতো? চল আগে স্পটে যাই, তারপর দেখছি। আধ ঘন্টার মধ্যেই দুজনে এসে পৌঁছলো নবীন সেনের কোয়ার্টারে। পুলিশ কোয়ার্টারের 3 তলায় থাকতেন ভদ্রলোক। ভদ্রলোকের স্ত্রী আর মেয়ে 2 দিনের জন্য মুকুটমণিপুর বেড়াতে গিয়েছিলেন। আগের দিন সন্ধে 6টা নাগাদ নবীনবাবু কোয়ার্টারে আসেন। সন্ধে 7টা নাগাদ একজন খাবার ডেলিভারি করতে আসে। গেটের সিকিউরিটির কথা অনুযায়ী এরপর আর কেউ আসেনি নবীনবাবুর ফ্ল্যাটে। ভোর 6টায় কাজের লোক এসে ভদ্রলোককে মৃত অবস্থায় দেখে। এর অর্থ ধরে নেওয়া যেতে পারে পরশুরাম এসেছিল ডেলিভারি বয়ের ছদ্মবেশে। আরো অদ্ভুত ব্যাপার হলো, জেল থেকে লোকটা যে হাওয়া হয়ে গেছে সেটা আবিষ্কার হয় নবীনবাবুর মৃত্যুর পর। কৈলাস আর দিতিপ্রিয়া ঘরে প্রবেশ করল। বসার ঘরের দেওয়ালে লোকটাকে গেঁথে দেওয়া হয়েছে। শরীরে ঠিক 21টা ক্ষত, আর কপালে আটকে আছে একটা চিরকুট। 1 বছর অনেকটা সময় পেয়েছো তোমরা আয়েশ করার, এবার জাগো, পালাও সবাই। সময় হয়েছে হিসেব নেওয়ার। আইনের খাতায় যেসব শয়তানের থাকে না নাম, তাদের মারতে আসছে আবার কলিযুগের পরশুরাম। এনি কমেন্টস ম্যাডাম?
লোকটার সাহস কিন্তু এবার আরো বেড়ে গেছে। এত সহজে জেল থেকে পালিয়ে গেল লোকটা, আবার আবার এত দূর পুলিশ কোয়ার্টারে এসে খুন করে গেল জেলারকে। তবে এবার কিন্তু পরশুরামের এথিক্স নষ্ট হয়েছে। নবীন সেন জেলার হিসেবে খারাপ নয়, মানে আজ পর্যন্ত লোকটার নামে একটাও ভুলভাল কেস পাওয়া যায়নি। শুধুমাত্র ওই পরশুরামের জেলার ছিল বলে কি লোকটার এত বড় শাস্তি প্রাপ্য ছিল? এইভাবে খুন করতে করতে না, খুন করাটা লোকটার একটা নেশায় পরিণত হয়ে গেছে। যাই বলিস, পরশুরাম কিন্তু তার দেবত্ব খুইয়ে ফেলেছে। কৈলাস আরো একবার এগিয়ে গেল লাশটার দিকে। ভুরুকুঁচকে একবার পুরো বডিটা ভালো করে দেখে নিয়ে বলল, আচ্ছা, এবার তো খুনের প্যাটার্নও চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। কতগুলো সবই হ্যাপাজেড, কোনো সংখ্যা তো আর বোঝা যাচ্ছে না। তার মানে কি এবার শয়তানের দোহাই দিয়ে সাধারণ মানুষকে মারতে চাইছে পরশুরাম? বাই দ্য ওয়ে, একবার জেলে যাবি তো? দেওয়ালে ঝোলানো নবীন সেনের মৃতদেহের কাছ থেকে সরে এলো কৈলাস। তারপর বেরিয়ে গিয়ে দুজনে গাড়িতে উঠল। আবার চলল জেলের দিকে। লোকটা কিন্তু এই একটা বছর কোনো উৎপাতি করেনি। যে কাজ দেওয়া হয়েছে হাসিমুখী করেছে, সকলের সাথে হাসিমুখে কথা বলেছে, কয়েদিদের সাথেও আবার পুলিশের সাথেও। সন্ধেবেলায় সবাই জেলে চলে এলে আবার ভদ্রলোক সব কয়েদিদের জড়ো করে অঙ্কও শেখাতো। একবারের জন্য লোকটা বুঝতে দেয়নি যে ওর ভেতরে এইরকম একটা ঝড় চলছে। মলয় ভট্টাচার্য, নবীন সেনের জায়গায় উনি এখন অস্থায়ীভাবে জেলারের দায়িত্ব সামলাচ্ছেন। কৈলাস আর দিদিপ্রিয়া দাঁড়িয়ে আছে পরশুরামের সেলের সামনে। সেলের দেওয়াল জুড়ে অঙ্ক কষা। কৈলাস একবার অঙ্কটা দেখে বোঝার চেষ্টা করল কোনো সূত্র এখানে আছে কিনা, কিন্তু মনে হয় না সেরকম কিছু আছে। কোনো একটা জটিল অঙ্কের সমাধানের চেষ্টা করা হয়েছে মাত্র। মলয়বাবু, কাল রাতে ঠিক কি হয়েছিল বলুন তো? আর কখন জানতে পারলেন যে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা যে ঘটেছে সেটা তো আজ সকালেই জেনেছি, তাও আবার নবীন স্যারের মৃতদেহ আবিষ্কারের পরে। ইনফ্যাক্ট ওই চিরকুটটা দেখার পর। কাল সন্ধ্যের পর কয়েদিরা সবাই সেলে চলে আসে, কিন্তু তারপর হঠাৎ সঞ্জীবের মানে ওই 17 নম্বর কয়েদির পেটে হঠাৎ ব্যথা শুরু হয়। এখন রাতে এখানে হাবিলদার কম থাকে, অফিসার কেউ থাকে না, ফলে কয়েদিরা সবাই যে যার ঘর থেকে চলে আসে ছেলেটার কাছে। তা বেশ ঘণ্টাখানেকের মতো একটা ক্যাওস হয়। তারপর অবশ্য অ্যাম্বুলেন্স আসে আর ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই পেটে ব্যথাটা নাটক ছিল না তো? সেটা তো ঠিক বলতে পারবো না। আজ প্রায় 7 বছর ধরে ছেলেটা জেলে আছে, প্রায় ওর পেটে ব্যথা হয়। যখন ব্যথাটা ওঠে তখন মনে হয় ও আর বাঁচবে না, এতটাই ছটফট করে। তারপর হাসপাতালে 2-1 দিন থাকার পর আবার সব ঠিক হয়ে চলে আসে। এটা কি সিনেমা নাকি? জেলের একটা ছেলের পেটে ব্যথার সুযোগে পাঁচিল টপকে পরশুরাম পালিয়ে গেল। আর তা যদিও বা পালিয়ে থাকে, আগের কেসের সুবাদে ওর ওই হুলিয়া সকলেই জানে। রাস্তায় যে দেখবে সেই চিনতে পারবে। তাছাড়া ড্রেস, লোকটা নিশ্চয়ই কয়েদির ড্রেসে বের হয়নি জেল থেকে। এত কিছু, জাস্ট ইম্যাজিন, এত কিছু ও একা একা করতেই পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই এর সঙ্গে এখানকার কেউ কেউ যুক্ত আছে। আমার তো তাই মনে হচ্ছে। আমরা একজন কনস্টেবলকে আটকে রেখেছি, ওর সাথে পরশুরামের বেশ ঘনিষ্ঠতা ছিল। ওর মেয়ে খুব অসুস্থ, ক্যান্সার হয়েছে। বিদেশে গিয়ে চিকিৎসা না করালে মেয়েটা নাকি বাঁচবে না। আর পরশুরাম নাকি ওর মেয়ের সব চিকিৎসার দায়ভার নিয়েছিল। আশ্চর্য, পরশুরাম এত টাকা পাবে কোথায়? ওর তো নিজেরই ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু সিজ হয়ে বসে আছে, আর সেখানেও তো হাতি ঘোড়া তেমন কিছুই নেই। টাকার মধ্যে আছে ওই ভাঙাচোরা বাড়ি, আর সেটা বেচে দিলেও তো এমন কিছু পাবে না যা দিয়ে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা হবে।
আরে বললাম না, পরশুরাম তার দেবত্ব খুইয়েছে। লোককে মিথ্যে আশ্বাস দিয়ে এখন কাজ হাসিল করার ফোন দিয়েও খুঁজে বার করছে বটে। আচ্ছা, আমরা সেই কনস্টেবলের সাথে একবার দেখা করব। হ্যাঁ নিশ্চয়, আসুন। ইন্টারোগেশন রুমে বসে আছে কনস্টেবল গগন দত্ত। কৈলাস আর দিতিপ্রিয়া ঘরে ঢুকতেই লোকটা চোয়াল শক্ত করে দরজার দিকে তাকিয়ে বসে রইল। কৈলাস প্রশ্ন শুরু করল, গগন, তোমার মেয়ে কি অসুস্থ? হ্যাঁ, কি হয়েছে? ক্যান্সার, পাকস্থলীতে। পরশুরাম তোমাকে টাকা দেবে বলেছে, আর তুমি সেটা বিশ্বাস করো? হ্যাঁ করি, কারণ উনি মিথ্যে বলেন না। মিথ্যে কথা? পরশুরাম নিজে কোথা থেকে টাকা পাবে তার ঠিক নেই, তোমাকে কোথা থেকে দেবে শুনি? যাও বা একটা চান্স ছিল আমরা পুলিশের তরফ থেকে চাঁদা তুলে তোমার মেয়ের চিকিৎসা করাতাম, সেটাও তো আর হবে না, কারণ এবার তুমি খুব তাড়াতাড়ি সাসপেন্ড হয়ে যাবে গগন। সেটাই তো ভালো হবে ম্যাডাম। পাড়ায় তো মুখ দেখাতে পারি না পুলিশ বলে, লোকের সামনে কিছু বলে না, পিছনে তো গাল পাড়ে। পরশুরামকে জেল থেকে পালাতে সাহায্য করেছি জানলে লোকে অন্তত এইটুকু বুঝবে সব পুলিশ খারাপ নয়। দিতিপ্রিয়া থতমত খেয়ে তাকালো কৈলাসের দিকে। এই রকম একটা কথার কি যে উত্তর দেবে সে বুঝতে পারছে না, তাই কৈলাসই কথা বলল। বুঝেছি, পুলিশের চাকরি করতে তোমার খুব অসুবিধাই হচ্ছে। তাহলে চাকরিটা তো ছেড়ে দিলেই পারতে, কেউ তো তোমায় আর গান পয়েন্টে রেখে কাজ করাচ্ছে না। সংসার স্যার, সংসার। চাকরিটা ছেড়ে দিলে মেয়েটার চিকিৎসা করাবো কি করে? পরশুরাম টাকাটা দিলে আমি সেটা নিয়ে বিদেশে চলে যাব, তারপর সেখানেই মেয়ের চিকিৎসা করাবো, নিজেরও কিছু একটা ব্যবস্থা করে নেব। এই লোকটা পাগল নাকি? বললাম তো ম্যাডাম, পরশুরাম মিথ্যে বলে না। সে যখন আমাকে বলেছে আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা দেবে, তখন ঠিক দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি স্বীকার করছো যে পরশুরামকে তুমি পালাতে সাহায্য করেছো? না, আমি তো শুধু খাবার ডেলিভারি বয়ের জামাটা এনে দিয়েছিলাম। এখানে অনেক হাবিলদারেরা অনেক কয়েদিদের জন্য সিগারেট, মদ, ভাঙ, গাঁজা কিনে এনে দেয়। আমি তো শুধু স্যার জামাটা নিয়ে এসেছি। এর জন্য বড়জোর আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন, এর বেশি কিছু না। কেন রে? পুলিশ কি করতে পারে আর না পারে সেটা তুই জানিস না? দেখিসনি কখনো? নিজে করিসনি কখনো? হ্যাঁ, এখনই না উল্টো করে ঝুলিয়ে পায়ের পাতায় রুলের বাড়ি মারলে সবটা স্বীকার করবি। না ম্যাডাম, জোর করে আমাকে দিয়ে কিছুই স্বীকার করাতে পারবেন না। করালেও সেটা কোর্টের সামনে গ্রাহ্য হবে না। কি কোর্ট দেখানো হচ্ছে? দেখ, আমাকে কোর্ট দেখাচ্ছে। হ্যাঁ রে, এত আইন তোকে কে শেখালো রে? তোর এই ভগবান পরশুরাম? বলেই দিতিপ্রিয়া এগিয়ে গেল গগনের দিকে। কৈলাস তাড়াতাড়ি ইন্টারোগেশন রুম থেকে বের করে আনলো দিতিপ্রিয়াকে। থাম তো, তুই কি করছিসটা কি এটা? শুধু শুধু ওকে মারতে যাচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে। ওকে আমরা বড় জোর সাসপেন্ড করতেই পারবো, তার বেশি কিছুই না। সিসিটিভি ফুটেজেই দেখেছি ছেলেটাকে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, সেই অ্যাম্বুলেন্সের স্ট্রেচারের নিচে লুকিয়ে পালিয়ে যায় পরশুরাম। যদিও মনে হয় গগন হয়তো সবটাই জানতো, আর শুধু গগন নয়, জেলের অনেকেই হয়তো ব্যাপারটা জানতো, কিন্তু আপাতত কিছুই প্রমাণ করতে পারবো না আমরা। আর পরশুরাম যখন চলেই গেছে তখন এটা নিয়ে বারবার প্রশ্ন করে লাভটাই বা কি? তার চেয়ে পরশুরামের ফিউচার প্ল্যানটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুই আর একটাও কথা বলবি না, আমি বলছি। যা ভালো বুঝিস কর, আমার না বিরক্তিতে মাথাটা জাস্ট ফেটে যাচ্ছে। দিতিপ্রিয়া বাইরেই দাঁড়িয়ে রইল। কৈলাস আবার ভেতরে এলো। গগন এখন শান্ত হয়ে বসে আছে। নিজের কৃতকর্মের জন্য এতটুকুও অনুতাপ নেই তার। তোমাদের নবীন স্যারকে যে খুন করেছে পরশুরাম, সে খবর জানো? হ্যাঁ। আর এর পরেও তুমি লোকটাকে সমর্থন করো? যাদের খুন করে পরশুরাম হিরো হয়েছিল, এমনকি তার ফাঁসির সাজা না হয়ে শুধুমাত্র যাবজ্জীবন হয়েছিল, তাদের না হয় একটা ব্ল্যাক পাস্ট আছে, কিন্তু তোমাদের নবীন স্যারের তো সেরকম কোনো গল্প নেই। তাহলে ওই লোকটাকে ওইভাবে খুন কেন করলো পরশুরাম, আর তাও ওরকম নির্দয়ভাবে?
পরশুরাম কখনো কাউকে মিথ্যা সাজা দেয় না স্যার। আজ একবার সঞ্জীবকে দেখে আসবেন স্যার হাসপাতালে। পেটের ব্যথায় কেমন ছটফট করছে ছেলেটা, দেখে আসবেন স্যার। হ্যাঁ, ওটা তো নাটক, তাই না? না স্যার, জেলের হাসপাতালে নাটক চলে নাকি? গেলেই তো ধরা পড়ে যাবে। সে যাকে, কিন্তু এই সঞ্জীবের পেটে ব্যথার সাথে নবীন স্যারের দোষী হওয়ার সম্পর্কটা কোথায়? খানিকক্ষণ চুপ করে রইল গগন। বোধহয় ভাববার চেষ্টা করল এই ব্যাপারে তার কথা বলা ঠিক হবে কিনা। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনি তো ওই ছেলেটাকে ছাড়বেন না। বেশ, ব্যথা একটু কমলে না হয় ওকেই প্রশ্নটা করবেন, ওই এই প্রশ্নের একদম ঠিকঠাক উত্তর দিতে পারবে। কৈলাস আর কিছু বলল না, তবে এইটুকু বুঝতে পারল পরশুরামের এবারের গল্প শুরু হচ্ছে সঞ্জীবের থেকে। হাসপাতালে ঢুকে দোতলায় পা দেওয়ার পর থেকেই চিৎকারটা কানে ভেসে আসছিল। একটা চাপা গুমড়ে গুমড়ে ওঠা চিৎকার। এটা নাটক নয়, এটা নাটক হতে পারে না। দুটো হাত বাঁধা আছে বেডের সাথে, না হলে যন্ত্রণার চোটে নিজেই নিজের গলা টিপে ধরছিল। মুখের মধ্যে একটা গজের কাপড় ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আওয়াজটা একটু কম হয়। ডক্টর, কি হয়েছে কি ওর? এত যন্ত্রণা কেন? তো 7 বছর ধরে চলছে। ওর পেটের অবস্থা খুব খারাপ। আমার যতদূর মনে আছে 7 বছর আগে ওকে যখন পুলিশ অ্যারেস্ট করে তখন ওর ভয়ানক অবস্থা। রাস্তার ডিভাইডারের 3টে রড ওর পেটে পুরো এফোর ওপর হয়ে ঢুকে গিয়েছিল। আমরা ওর পেটের অপারেশন করে ঠিক করি, কিন্তু পুরোটা ঠিক হয়নি। ভগবান জানে কিসের জোরে বেঁচে আছে এখনো। কয়েকদিন বাদে বাদেই এভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে এখানে আসে। তখন তো কোনো পেন কিলারেও কাজ হয় না, বাধ্য হয়ে ব্যান ড্রাগস পর্যন্ত ইউজ করতে হয়। তাও আজকাল কোনো কাজে আসে না। কৈলাস দিতিপ্রিয়াকে বলল, ছেলেটা অ্যারেস্ট কেন হলো কিছু জানতে পেরেছিস? হ্যাঁ, ছেলেটা নিউ ইয়ারের আগের রাতে নিজের গার্লফ্রেন্ডকে প্রকাশ্য রাস্তায় রেপ করে খুন করে। তারপর মদ্যপ অবস্থায় বাইকে করে পালাতে গিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে। কথাগুলো শুনতে শুনতে কৈলাস ছেলেটার দিকে তাকালো। 7 বছর ধরে এতটা যন্ত্রণা সহ্য করেও বেঁচে আছে ছেলেটা। ও একটা রেপিস্ট, কিন্তু কেন জানি না বিশ্বাস করতে মন চায় না সেটা। সঞ্জীব হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আবার জেলে এসেছে। কৈলাস আর দিতিপ্রিয়া ওর সঙ্গে দেখা করবে বলে জেলের দিকে যাচ্ছিল। তোকে একটা খবর দেওয়া ছিল। কি? গগন বেল পেয়েছে। 2 দিনের বেশি জেলে রাখা গেল না লোকটাকে। বাহ 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 বাহ, অসাধারণ। কে বেল করালো লোকটার? পরশুরাম? তাই হবে হয়তো, কিন্তু সামনে যাকে দেখা গেছে তিনি হলেন স্বয়ং অভিক মজুমদার, এই শহরের বেস্ট লয়ারদের মধ্যে একজন। কি বলছিস রে? অত বড় লয়ারের ফিজও দিতে পারবে? দিয়েছে তো নিশ্চয়ই। আর শুধু গগন বেলই পায়নি, ওর মেয়ের চিকিৎসার অজুহাত দেখিয়ে বিদেশে যাওয়ার অনুমতিও পেয়ে গেছে। অসাধারণ। বাই দ্য ওয়ে, বিদেশে চিকিৎসা মানে? এত টাকা পেল কোথায়? পরশুরাম দিয়েছে? কিন্তু কিন্তু কিভাবে ব্যাংক ট্রান্সফার হলো? আই মিন, পরশুরামের অ্যাকাউন্ট তো সিজড। তাহলে আচ্ছা, গগন যেখান থেকে টাকাটা পেয়েছে সেই সোর্স থেকে পরশুরামকে ট্রেস করতে পারবো না? না। কেন? কারণ পরশুরাম টাকাটা দেয়নি। তাহলে? তুই নিশ্চয় শুনে থাকবি যে সারা বিশ্বের অঙ্কের কিছু ওপেন প্রবলেম রয়েছে, সেগুলো সলভ করলে প্রচুর টাকার প্রাইজ মানি পাওয়া যায়। গগন সেই রকমই নাকি একটা প্রবলেম সলভ করেছে, আর সেখান থেকে এই হিউজ পরিমাণের প্রাইজ মানিও পেয়েছে। ও যা পেয়েছে তাতে শুধু ওর মেয়ে কেন, ইচ্ছে করলে আরও 2-3 জনের চিকিৎসার ব্যবস্থা করতে পারে ও। আর শুধু অভিক মজুমদার নয়, গোটা বার কাউন্সিলের ফিজেরও ব্যবস্থা করতে পারে।
দিতিপ্রিয়া হাঁ করে তাকিয়ে রইল কৈলাসের দিকে। ওর তাকানোর ভঙ্গি দেখে এসে ফেলল কৈলাস। কি ভাবছিস, গগন এত বড় অঙ্কের প্রবলেম সলভ করলো কি করে? আরে ও গগন করেনি, করেছে আমাদের পরশুরাম। জেলে ও সেলে দেওয়ালটা লক্ষ্য করেছিলি? ওই একটা প্রবলেম নিয়ে গোটা 1 বছর লড়ে যাওয়ার সাক্ষ্য রয়েছে সেই দেওয়ালে। শুধু সলিউশনটা সাবমিট করার সময় পরশুরাম নিজের নামের বদলে দিয়েছে গগনের নাম। উফ, ভাবতে পারছি না, এমনিতেই লোকটার এত হিউজ ফ্যান ফলোয়িং, এরপর তো লোকটার নামে মন্দির তৈরি হয়ে যাবে রে। এ তো ফুনচোক ওয়াংড়ুকেও ছাড়িয়ে যাবে। আচ্ছা, মুশকিল তো। তুই তো দেখছি কিছুতেই লোকটার হিরোগিরি মানতে পারছিস না। একদমই না। শোন, আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, আমার দাদু লয়ার ছিলেন। আমি না পুরো একটা গোটা আইনি ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, মানছি কিছু লোক এই পুলিশ ব্যাপারটাকে আজকাল গালাগালে পরিণত করে দিয়েছে, কিন্তু তবু আমি কিছুতেই পরশুরামকে সমর্থন করতে পারি না। আচ্ছা চল, এই বিষয়ে পরে কথা হবে। আগে সঞ্জীবের সাথে কথা বলি। নবীন সেনকে পরশুরাম কেন মারলো সেটা এখনো আমার কাছে ধোঁয়াশাই রয়ে গেছে। ছেলেটার অবস্থা ভালো নয়, উঠে বসার ক্ষমতাও নেই। সেজন্য আর ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়নি ওকে। ওর সেলেই এসেছে কৈলাস আর দিতিপ্রিয়া। দিতিপ্রিয়াকে দেখেই বোধহয় অনেক কষ্টে একটু ওঠার চেষ্টা করে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে ছেলেটা। চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট। কৈলাস চোখের ইশারায় দিতিপ্রিয়াকে শান্ত থাকতে বলল। এই কদিন ধরে মেয়েটা যেরকম ক্ষেপে আছে তাতে এখানে কিছু একটা করে ফেললে মুশকিল হবে। একেই তো পরশুরাম মানুষের সামনে পুলিশের কালো দিক একেবারে খুলে রেখে দিয়েছে, এর মধ্যে যদি আবার জেলের মধ্যে ছেলেটার কোনো ক্ষতি হয় তাহলে আর দেখতে হবে না। কৈলাস ছেলেটার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। কেমন আছো সঞ্জীব? এই তো স্যার, বেঁচে আছি, এখনো বেঁচে আছি স্যার। তুমি জানো, যেদিন তুমি অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলে সেই দিনই পরশুরাম পালিয়েছে। তোমার অসুস্থতার সুযোগ নিয়ে পালিয়ে গেল লোকটা। আমার এই অসুস্থতার সুযোগ নিয়ে তো অনেকেই অনেক কিছু করে ফেললো স্যার। পরশুরাম না হয় শুধু পালিয়েছে, পালাক, ক্ষতি কি? একজন শেষ হয়েছে, আরো 5 জন বাকি। 5 জনকেও মারবে স্যার, 5 জনকেও মারবে স্যারও। পরশুরাম কথা দিয়েছে আমাকে, পরশুরাম কথা দিয়েছে। এবার দিতিপ্রিয়াকে আর সামলানো গেল না। ছেলেটার সামনে ঝাঁপিয়ে পড়ে ওর গলাটাই বোধহয় টিপে ধরতে যাচ্ছিল। শেষ পর্যন্ত কোনো মতে নিজেকে সামলে নিয়ে ওর চুলের মুঠি ধরে নাড়া দিয়ে বলল, কে 5 জন? কারা 5 জন? বল 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 বল। তোর কথাতেই তবে পরশুরাম তার দ্বিতীয় ইনিংস শুরু করলো। নবীন সেন তোর কি ক্ষতি করেছিল বল? কি হলোটা কি? আমি কথা বলছি তো, তুই আবার কেন কথা বলতে এলি? বললাম না তোকে চুপ থাকতে। এইটুকু ধকলেই হাঁপাচ্ছে ছেলেটা। শুয়ে পড়েছে সে। দিতিপ্রিয়া ছেলেটার দিকে ঘেন্নার দৃষ্টিতে চেয়ে বলল, ও একটা রেপিস্ট, নিজের প্রেমিকাকে ধর্ষণ করে খুন করেছে, আর তুই বলছিস সেই লোকটার উপর দয়া দেখাতে? মাই ফুট। ওর কেসটার সময় নবীন স্যার আইও ছিলেন, তাই স্বাভাবিকভাবেই ওর রাগ আছে। এই জন্যেই পরশুরামের খ্যাপাটে মাথার সুযোগ নিয়ে আর নিজের এই পেটে ব্যথার নাটক দেখিয়ে নির্ঘাত লোকটাকে আরো খেপিয়ে তুলেছে। সবই তো আপনি আগে থেকেই ঠিক করে এসেছেন ম্যাডাম, তাহলে আর আমার কাছে এলেন কেন? আপনাদের নবীন স্যার খাতায় যা লিখে রেখেছেন সেটাকেই যদি ধ্রুব সত্য বলে মনে করেন তবে তো আর এত কষ্ট করে এখানে আসার দরকার ছিল না। এই, তুই শান্ত হতো। আর সঞ্জীব, আমাদেরকে প্লিজ বলো সেদিন ঠিক কি হয়েছিল। নবীন স্যার খাতায় কি লিখে রেখেছিলেন সেটা নয়, আমি তোমার মুখ থেকে কিন্তু সবটা শুনতে চাই। আমি যত জানি নবীন স্যারের পাস রেকর্ড বেশ ভালোই ছিল।
ইনফ্যাক্ট পরশুরামের আগের শিকারদের মতো কোনো নারী ঘটিত কেচ্ছা কিংবা ঘুষ নেওয়ার এরকম কোনো ইতিহাসই ছিল না ওনার। আমি যতটুকু জানি নবীন স্যার তো কিছুই করেননি। ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। ও লোকটা কিচ্ছু করেনি। আপনি 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 একদম ঠিক বলেছেন। বড্ড বিশ্বাস করেছিলাম জানেন লোকটাকে, আমি বড্ড বিশ্বাস করেছিলাম, কিন্তু ও কিচ্ছু করেনি। রক্তে ভেসে যাচ্ছিল শরীরটা, ব্যথায় যন্ত্রণায় ছটফট করছিলাম, তবু লোকটার হাত দুটো চেপে ধরে পরম বিশ্বাসের সাথে বলেছিলাম যে স্যার একটু দেখবেন দোষীরা যেন শাস্তিটুকু পায়। তবু কিচ্ছু করেননি লোকটা। উল্টে 1 মাস তদন্ত করার নামে শুধু সময় নষ্ট করে সব প্রমাণ লোপাট করে আমারই হাতে হাত করা পরিয়ে যাবজ্জীবনের সাজা শুনিয়ে দিল। আমাকে যাবজ্জীবনের সাজা দিয়ে দিল, আপনি জানেন? এতটা কথা সঞ্জীব বোধহয় বহুদিন একসাথে বলেনি। শরীরটা থরথর করে কাঁপছে তার। কৈলাস এগিয়ে গিয়ে সঞ্জীবের কাঁধে হাত রাখল। সেদিন ঠিক কি হয়েছিল সঞ্জীব? অনেক কষ্টের স্মৃতি আরো একবার মনে করতে গেলে ভীষণ একটা কষ্ট হয়। সেই কষ্টের ছাপ সঞ্জীবের চোখে মুখে স্পষ্ট। দূরে কালো কালো গড়াদের দিকে তাকিয়ে সে বলল, সেদিন 31শে ডিসেম্বরের রাত ছিল স্যার। আমরা দুজন, আমি আর সমিতা, পার্ক স্ট্রিটের একটা ক্লাবে গিয়েছিলাম। জীবনে এর আগে কোনোদিনই ডিস্ক ক্লাব কি হয় জানতাম না। সমিতাই জেদ করেছিল একটা এক্সপিরিয়েন্স করবে বলে। আর মাত্র কয়েক মাস বাদেই আমাদের বিয়ে। ভেবেছিলাম বিয়ের আগে ওর মনে কষ্ট দেব না। রাত 10টা নাগাদ বেরিয়ে এসেছিলাম ক্লাব থেকে। ড্রিঙ্ক একটু করেছিলাম দুজনে, কিন্তু সামান্য সেটা। বাড়ি থেকে বারবার ফোন আসছিল। আমরাও তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাওয়ার জন্য। শর্টকাট নেওয়ার জন্য আমি পার্ক স্ট্রিট সিমেট্রির শর্টকাট নেওয়ার জন্য আমি পার্ক স্ট্রিট সিমেট্রির দিক থেকে একটা গলি ধরি। জায়গাটা বেশ ফাঁকা আর অন্ধকার। বুঝতে পারিনি যে একটা কালো জিপ আমাদের ফলো করছে সেই ডিস্ক ক্লাব থেকে। শুনশান রাস্তাটা যখন আরো বেশি অন্ধকার হয়ে আসছে, তখন বুঝতে পারলাম কারা যেন আমাদের ফলো করছে। আমি বাইকের স্পিড বাড়িয়ে দিলাম, কিন্তু ঠিক সামনে থেকে আরো একটা নীল ডিজায়ার এসে পড়ায় আমাকে ব্রেক কষতে হলো। ডিজায়ার গাড়িটা পুরো রাস্তাটা জুড়ে দাঁড়িয়ে রইল। বুঝতে পারলাম এই গাড়িটা ওই একই দলের। পেছনের কালো জিপটা ততক্ষণে প্রায় ঘাড়ের উপর চলে এসেছে। আমি বাইকটা ঘুরিয়ে নিয়ে আবার পেছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু জিপ থেকে একটা ছেলে বেরিয়ে এসে একটা লাঠি দিয়ে মারলো আমার বাইকের হেডলাইটে। হঠাৎ করে এমন আক্রমণে ঠিক ব্যালেন্স রাখতে পারলাম না, ছিটকে পড়ে গেলাম রাস্তায়। নিজেকে সামলে আবার উঠতে যাব, ঠিক তখনই মাথার পিছনে পড়লো আর একটা লাঠির ঘা। আমি আবার মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে। তারপর চোখের সামনেটা পুরো অন্ধকার। কতক্ষণ যে এভাবে পড়েছিলাম বলতে পারবো না। যখন জ্ঞান ফিরল, তখন সেখানে দুটো গাড়ির কোনোটাই ছিল না। শুধু শুনশান গলিতে সমিতার নগ্ন শরীরটা পড়েছিল স্যার। তার সারা শরীরে আঁচড়ের থাক, ঠোঁটটা একদিকে ঝুলে পড়েছে। আমি চিৎকার করলাম। আশেপাশের বাড়িগুলোতে গিয়ে দরজা ধাক্কা দিলাম, কিন্তু কোনো লাভ হলো না।
আমার বাইকটা উল্টে পড়ে আছে, হেডলাইট ভাঙা, চাকাও পাংচার। আর কোনো উপায় না দেখে তখন সমিতাকে পাজা কোলা করে রাস্তা দিয়ে ছুটতে লাগলাম। তখন ভোরের আলো ফুটবে ফুটবে করছে, সারা শহর রাত জেগে ক্লান্ত হয়ে তখন বোধহয় ঘুমোচ্ছে। যে রাস্তা একটু আগেও লোকারণ্য ছিল সেটা এখন ফাঁকা। আমি ছুটছি, তখন হঠাৎ আবার সেই দুটো গাড়ি এসে সামনে দাঁড়ালো। কালো জিপ থেকে দুজন আর সাদা ডিজায়ার থেকে একজন নেমে এলো। সমিতার ওই নগ্ন শরীরটা দেখে বিশ্রীভাবে হাসতে লাগলো। ওদের সঙ্গে তখন আমার লড়বার শক্তি নেই। ওদের পাশ কাটিয়ে আমি সমিতাকে নিয়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওরা সবাই ঘিরে ধরলো আমাকে, বিশ্রী বিশ্রী কথা বলে যাচ্ছিল ওরা। ওই মেয়েটার তো আর কিছুই বাকি নেই রে, যা সব ছিল তা তো নিংড়ে ছিবড়ে করে দিয়েছি। ওকে নিয়ে আবার কোথায় যাচ্ছি সেই সব বলছিল। আমি আর সহ্য করতে পারলাম না তখন, আর কিছু মাথায় না পেয়ে একজনকে ধাক্কা দিলাম। ওদের রোগ চেপে গেল আরো, আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। সমিতাকে টানতে টানতে নিয়ে গেল মাঝ রাস্তায়। একটা গার্ডরেল দিয়ে রাস্তার মাঝখানে ডিভাইডার বানানো হয়েছিল। কালো জিপটা চালিয়ে একজন জোরে ধাক্কা মারল ডিভাইডারে। পুরনো গার্ডরেল হবে বোধহয়। জিপের ওই মারাত্মক ধাক্কায় ডিভাইডারের রডগুলো আলগা হয়ে খুলে গেল। ওদের মধ্যে একজন আমাকে চেপে ধরেছিল যে এমনভাবে আমি নড়তে পারছিলাম না স্যার। আর একজন ওই খুলে যাওয়া রডটা নিয়ে এসে সমিতার যৌনাকে ঢুকিয়ে দিতে লাগলো। মেয়েটার তখন চিৎকার করার ক্ষমতা নেই স্যার, ওর শরীরটা থরথর করে কাঁপতে লাগলো শুধু। আমি চিৎকার করতে লাগলাম অসহায়ের মতো। রাতে নাকি এই সব রাস্তায় পুলিশ টহল দেয়, কিন্তু কোথায় তারা? একজনও তো এলো না। সারা রাত পাহারা দিয়েছে, ভোরের দিকে তাদেরও তো বিশ্রামের প্রয়োজন আছে, তাই বোধহয় ঘুমোচ্ছে সবাই। সব শেষ হয়ে গেল স্যার। তখন ওরা তিনজন তিনটে রড নিয়ে এসে আমার পেটে ঢুকিয়ে দিল। আমার বাইকটা ওরা ওই ডিভাইডারের কাছে রেখে দিল। আমার সারা গায়ে মদ ঠেলে দিল। ব্যাপারটা এমন করে সাজালো যে আমি সমিতাকে রেপ করে খুন করে পালাতে গিয়ে বাইক নিয়ে ওই ডিভাইডারে ধাক্কা মারি। হাসপাতালে জ্ঞান ফেরার পর দেখা হয়েছিল নবীন স্যারের সাথে। তিনি তখন কেসটার আইও ছিলেন। সব বলেছিলাম তাকে, জানেন। আজ থেকে 7 বছর আগে ওই রাস্তায় সিসিটিভি ছিল না, কিন্তু এটা তো প্রমাণ করা যেত যে আমি সমিতাকে কিচ্ছু করিনি। সেদিন ওই ডিস্ক থেকে কারা এসেছিল তাদের কি খোঁজ পাওয়া যেত না? কিন্তু সব রিপোর্ট উনি গুলিয়ে দিলেন। পরে জানলাম ওই ডিজায়ার করে যে ছেলেটা এসেছিল সে ওসির ছেলে। ওসির নির্দেশেই তিনি এই সব কাজ করেছিলেন। তাই তো বলছিলাম, উনি কিচ্ছু করেননি ওর অফিসারের আদেশ পালন করা ছাড়া। ঠিকই তো, এটাই তো করা উচিত। পোস্টমর্টমের রিপোর্টটাও কি সুন্দর সাজানো গোছানো করে চলে এলো। হ্যাঁ, এখন এই ম্যাডাম হয়তো বলবেন আমি যে কথাগুলো বলছি তার প্রমাণ কি? না, কোনো প্রমাণ নেই। আমার কথায় যদি বিশ্বাস করতে চান করতে পারেন, আর না চাইলে করবেন না। সঞ্জীব এবার চোখ বন্ধ করে জোরে জোরে দম নিতে লাগলো। কৈলাস আর দিতিপ্রিয়া দুজনেই চুপ করে বসে রইল। কিছুক্ষণ বাদে কথা বলতে গিয়ে কৈলাস দেখল তার গলা ধরে গেছে,
গলাটা ঝেড়ে নিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে কৈলাস বলল, সেদিন যে 3 জন ছিল তাদের নাম বলতে পারবে তুমি? কেন, নাম বলে দিলে কি করবেন অফিসার? হ্যাঁ, 7 বছর আগে তাদেরকে ধরে আনবেন? এমন একটা ক্রাইমের এগেনস্টে ধরতে পারবেন যেটার আজ আর কোনো প্রমাণ নেই? ও আচ্ছা, বুঝেছি। আপনি ওদেরকে টোপ ফেলে পরশুরামকে ধরতে চাইছেন। না অফিসার, আমি নাম বলবো না। অবশ্য এটা এমন কিছু কঠিন নয়, নাম আপনি জেনে যাবেন, যেতেও পারেন। তবে আমি নিজে মুখ খুলব না, মরে গেলেও না। সঞ্জীবের সেল থেকে বেরিয়ে এলো কৈলাস আর দিতিপ্রিয়া। দুজনেরই মুখ থমথমে। যাক, পরশুরামের নেক্সট টার্গেট সম্বন্ধে তবু জানা গেল। আচ্ছা, ওই গাড়িতে যারা ছিল সেই 3 জনের মধ্যে একজন তো সেই ওসি, যেই পুরো ব্যাপারটা ধামা চাপা দেয়, আর একজন ডাক্তার যে পোস্টমর্টমটা করেছিল সমিতার। রাইট রাইট রাইট। কিন্তু এদের পাওয়া যাবে কি করে? আই মিন, 7 বছর আগে নিউ ইয়ারের আগের রাতে কে কোথায় ছিল খুঁজে পাবো কি করে? সেটা খুব একটা অসুবিধা হবে না। 7 বছর আগে ওই কেসের সময় নবীন স্যার কোন ওসির আন্ডারে কাজ করতেন এটা শুধু জানলেই হবে। ওসি এবং ওসির ছেলে এই কেসের সাথে ইনভলভ। এছাড়া আরও যারা আছে তাদের খবরও আশা করি এদের কাছ থেকেই পাওয়া যাবে। দিতিপ্রিয়া আর কৈলাস বেরিয়ে এলো জেল থেকে। একটু খোঁজাখুঁজি করেই যেটা দরকার ছিল সেই খবরটা পেয়ে গেল গাড়িতে বসেই। কিন্তু খবরটা খুবই চমকে দেওয়ার মতো। তখনকার নবীনবাবুর ওসি এখন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিজয় হাজারে। দিতিপ্রিয়া মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে বলল, কি করবি? ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নে, কথা তো বলতেই হবে। अरे क्या बक रहे हो? हाँ, दिमाग ठिकाने पे है ना? যা খুশি কিছু একটা বলিয়ে দিলেই হলো নাকি? অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিজয় হাজারে এখন ছুটিতে আছেন। 7 দিন বাদে তার একমাত্র ছেলে অজয় হাজারের বিয়ে। শহরের একটা নামি দামি রিসর্ট ভাড়া করা হয়েছে সেই জন্য। প্রথমে তো তিনি দেখাই করতে চাইছিলেন না। তারপর কৈলাস আর দিতিপ্রিয়ার মতো এত দক্ষ পুলিশ অফিসারের নাম শুনে দেখা করতে রাজি হয়েছেন। কিন্তু সেই 7 বছর আগের খুনের কথা শুনেই ভদ্রলোক একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। হোয়াট ননসেন্স! হ্যাঁ, কোনো প্রুফ নেই, কোনো উইটনেস নেই। একটু আদমি অলরেডি এই কেসের জন্য 7 ইয়ার্স পানিশড হয়ে হলো, আর এখন তুমি আমার সামনে দাঁড়িয়ে বলছো যে খুনটা অজয় করেছে। আর ইউ ম্যাড? বলতাম না স্যার, যদি না আপনার এবং আপনার ছেলের লাইফ রিস্ক থাকতো। পরশুরাম জেল থেকে পালিয়েছে, আর তার নেক্সট টার্গেট আপনি এবং আপনার ছেলে। এছাড়া সেদিন রাতে অজয়ের সাথে আরও যারা ছিল। আর স্টপ ইট, আই সে স্টপ ইট অ্যান্ড গেট লস্ট। আমার গলতি হয়েছে তোমাদের এখানে আসতে বলে। ও আচ্ছা, পরশুরাম। হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে, আসতে দাও। আই উইল সি হিম যে কত বড় অবতার হয়েছে সে। আমার ছেলের শাদি আছে সামনে, বাইরে স্ন্যাক্স আর টি কফির ব্যবস্থা भी আছে, and please have it. ভদ্রলোক চলে যাওয়ার পরেও কৈলাস আর দিতিপ্রিয়া কিছুক্ষণ থম মেরে বসে রইল। কি আর করবি, চল তাহলে বাইরে গিয়ে 2 কাপ চা খেয়ে কেটে পড়ি। আমি আগেই জানতাম যতক্ষণ না পরশুরাম এই দলের একজনকে মারছে ততক্ষণ এরা কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। তার চেয়ে বরং চল 2 কাপ চা খেয়ে কেটে পড়ি। তার মানে তুই চাইছিস পরশুরাম এদের খুন করুক? দেখ, অস্বীকার করে তো লাভ নেই। সমিতা বা সঞ্জীবের সাথে যা হয়েছে, আইনি পথে আমরা কোনোদিনই ওদের বিচার দিতে পারবো না। তাই অগত্যা, আর আই এম শিওর 1-2 মরলেই বাকিরা হুড় হুড় করে সামনে চলে আসবে। ওরা দুজন কথা বলতে বলতে বাইরে চলে এসেছিল। সামনের লম্বা মাঠে
খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। স্ন্যাক্স, মিষ্টি, চা, কফি এইসব আর কি। চায়ের স্টলটার দিকে এগোতে এগোতে কৈলাস বলল, তাহলে তুইও শেষ পর্যন্ত পরশুরামের পন্থাই ধরলি? দিতিপ্রিয়া নিজের কথার সমর্থনে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ একজন বেশ লম্বা লোক যেন মাটি ফুঁড়ে উদয় হলো। জিলাপি জিলাপি নেবেন বাবু? জিলাপি, গরম গরম জিলাপি, এক্ষুনি ভাজা, দারুণ লাগবে। নেবেন জিলাপি? জিলাপি। এখানকার ওয়েটাররা যেরকম জামা কাপড় পরে আছে সেই রকমই জামা পরে রয়েছে লোকটা। বাদামি জামা আর সাদা প্যান্ট, চোখে একটা রোদ চশমা, চুল দাড়ি গোঁফ কিচ্ছু নেই, কিন্তু ঠোঁটের কোনায় ঝুলে থাকা একটা বাঁকা হাসি দেখে লোকটাকে বড্ড চেনা চেনা লাগছে কৈলাসের। লোকটার কথা শেষ হয়ে গেলেও কৈলাস খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। দিতিপ্রিয়া বলল, না না, এখন জিলিপি খাবো না। এই চল তো চায়ের স্টলটা দেখি। জিলাপি জিলাপি খান না, একবার ট্রাই করুন। কৈলাস চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করতে লাগলো। ভীষণ চেনা লাগছে লোকটাকে, কিসের সাথে যেন অদ্ভুত একটা মিল রয়েছে। লোকটা এই সুযোগে 2 প্লেট জিলিপি দুজনের হাতে ধরিয়ে দিয়ে বলল, খান খান জিলাপি খান, জিলাপি খান না আর ভাবতে থাকুন। আরে কি হচ্ছেটা কি দাদা? বললাম তো জিলিপি খাবো না। আরে ধুর বাবা। লোকটার বলা শেষ কথায় কৈলাসের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার প্লেটের জিলিপির ফাঁক দিয়ে নীল কালিতে লেখা কি যেন একটা উঁকি দিচ্ছে। আজকে রাতে প্রথম শিকার, ঝলসে উঠবে আমার কুঠার, কাঞ্চনার ঘরের দেওয়াল আবার হবে রক্তে লাল। এই ওকে ধর, ধর ওকে। কাকে? কেন? পরশুরাম। পরশুরাম কোথায়? দিতিপ্রিয়া চমকে তাকালো চারিদিকে। সত্যি তো, কোথায় পরশুরাম? কৈলাস আর দিতিপ্রিয়া জিলিপির প্লেটটা হাতে নিয়ে পুরো রিসর্টটা ঘুরে ফেলল, কিন্তু পরশুরামের কোথাও দেখা নেই। খবর শুনেছো বস? ও परशुराम আছে না, परशुराम, वो আমাদের পিছে লেগেছে। अभी ये शहर हमारे लिए खतरे से खाली नहीं है। পালাতে হবে বস, পালাতে হবে। মহাকসম কালকে ফ্লাইটেই আমি চলে যাব মুম্বাই। শহরের একটা বারে বসে কথা হচ্ছিল 3 বন্ধুর, অজয়, গৌরব আর বিকি। বিকির কথা শুনে 2 বন্ধু অবাক হয়ে তাকালো। অজয় বলল, कौन परशुराम? और साला हमारे पीछे क्यों पड़ा है? साला गे है क्या? অজয়ের কথা শুনে গৌরব খ্যাক খ্যাক করে হেসে উঠল। বিকি এই নাদান বাচ্চাদের ওপর তরস খেয়ে পরশুরামের পরিচয় দিতে বসলো। अरे यार तुम भी ना, वो परशुराम पिछले बार কয়েকজন পুলিশ অফিসারকে कत्ल করে জেলে গিয়েছিল। वो साला 1 साल बाद फिर जेल तोड़ के भागा है। इस बार हम लोगों को टारगेट किया है। वो 7 साल पहले जो लड़की को, अरे भाई मैंने खुद सुना है। 2 जन इंस्पेक्टर आज के सुबह आए थे अजय पापा के पास, अलर्ट करे गए। तो पापा ने क्या कहा? अरे वो क्या कहेंगे, उन्होंने तो केयर ही नहीं किया। अबे साले तो तू क्यों केयर करता है? आने दे उसको, देख लेंगे। अरे ना भाई ना, हमें तो डर लगता है। ना ना, আমি তো কালই ভেগে যাবো এখান থেকে। अरे कहाँ जाएगा रे तू? আমার শাদি আছে না কদিন বাদে। আমি তো সালা ভাগতে পারবো না। ভাগলে ওই তেরা পরশুরামের আগে আমার বিবির বাপ আমায় কুপিয়ে খুন করে দেবে। সালা অনেক পয়সা দিয়ে রিসর্ট ভাড়া করেছে। अब देख, আমি তো যেতে পারবো না শাদি ছেড়ে। এখন তুই কি আমায় ছেড়ে ভাগবি বল? अरे यार, वो लड़की को हम सब मिलके किया, उसको, वो बॉयफ्रेंड को भी हम सब मिलके फंसाया। तो साला ভাগবি তুই একা, সেটা কি করে হয় বল? যখন কেসটা হয়েছিল আমার পাপার জন্যই তো তোরা বেঁচে ছিলি, তাই না? এখন সালা আমাকে ফেলে পালিয়ে যাবি সালা? ठीक ठीक, एकदम ठीक। तुझे छोड़ के हम कहीं नहीं जाएंगे। अबे के कैंसिल कर दे।
कैंसिल कर टिकट कैंसिल कर साथ में जिएंगे साथ में मरेंगे। বন্ধুপ্রীতির নমুনা দেখাতে গিয়ে গৌরব নিজেই বিকির মোবাইল টেনে নিয়ে পরের দিন ভোরবেলার মুম্বাই যাওয়ার ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল করে দিল। ये हो गया तेरा टिकट कैंसिल, ठीक है? अब ये हुई ना बात। বিকির মুখ গোমরা দেখে অন্য দুই বন্ধু হো হো করে হেসে উঠল। বাড়ির নীল লাল আলোগুলো খেলা করে গেল ওদের চোখে মুখে। এসব কি পুলিশ বাবু, ধান্দার সময় এরকম করে সারা মহল্লা ঘিরে রাখলে আমাদের কাজ কারবার হবে কি করে? সকালে সেই চিরকুটটা পাওয়ার পর থেকেই অ্যাকশনে নেমে গেছে পুলিশ। কাঞ্চনার ঘরেই পরশুরাম আগেরবার ফারুক আহমেদকে কুপিয়ে খুন করেছিল। দেওয়ালটা আবার নতুন করে সারানো হয়েছে। সেদিকে তাকিয়ে কৈলাস বলল, মনে আছে আগেরবার এই ঘরেই একজনকে খুন করা হয়েছিল? এবার আবার সেই রকমই কিছু একটা হবে। তা তুমি কি চাও সেই রকমই কিছু একটা হোক? তাহলে কিন্তু বেশ কিছুদিনের জন্য আবার তোমার ধান্দা পানি সব বন্ধ হবে। কাঞ্চনা শাড়ির আঁচলখানা কোমর থেকে খুলে আর একবার টেনে কাঁধের ওপর ফেলে বলল, এ শালা পরশুরাম মারবার জন্য বারবার আমার ঘরখানায় যে কেন খোঁজে শালা ভগবানই জানে। এই ঘরটা ক্যামেরা ফিট করতে হবে, আর বাইরে তো আমাদের সাদা পোশাকের পুলিশ থাকবেই। আর হ্যাঁ, এই পাশের ঘরটায় কিছু একটা করতে হবে। ওখানটা আজ ফাঁকা করে দিয়ে আমরা ওয়েট করব। হবে না ম্যাডাম, মনে হচ্ছে না হবে বলে। আপনি যা যা করবেন বলেন সেটা তো ওই মাস্টার মশাই জানেন, তাই না? তো তিনি যখন আপনাদের বলেই দিয়েছেন এখানে আজ তিনি একটাকে টপকাবেন, তখন আপনারা যে এর চারপাশে পুরো ব্যাটালিয়ন নিয়ে দাঁড়িয়ে থাকবেন সেটা তো মাস্টার মশাই জানেন। আর তিনি সব জানেন যখন, তখন এর থেকে ভালো কিছু প্ল্যান নিশ্চয়ই ওর কাছে আছে, তাই না? এই তুইও হাত মিলিয়েছিস নাকি পরশুরামের সাথে? আরে ও ম্যাডাম, এই তুই তুই করে কেন কথা বলছেন? আমাদের কি কোনো প্রেস্টিজ নেই নাকি? হ্যাঁ, সালা শরীর বেচে খাই, আপনাদের মতো চুরি চুরি করি না, বুঝলেন? ঠিক আছে কাঞ্চনা, ঠিক আছে, কুল ডাউন। ওর ভুল হয়ে গেছে। তবে তবে তুমিও কিন্তু ভুলই করলে। সব পুলিশ চোর নয়। আরে হ্যাঁ হ্যাঁ, দেখা আছে। ওই আপনাদের ফারুক আহমেদ যেদিন আসতো সালা গায়ের চামড়া উঠিয়ে ছাড়তো। সালা হারামির বাচ্চা, সালা রক্ত না দেখলে ওর নাকি। সালা আমাকে আর পুলিশ দেখাতে আসবেন না পুলিশ বাবু, বেশ হয়েছে সালা মরেছে। প্রায় টেনে বের করে আনলো সে দিতিপ্রিয়াকে। হাতে আর বেশি সময় নেই, এতক্ষণে হয়তো সে এসেও গেছে। কে জানে কোন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে সে আশেপাশে। রাত হয়েছে বেশ। কাঞ্চনার ঘরে দুজন লোক ঢুকেছিল, তারা বেরিয়েও গেছে। এই রাতে তার তৃতীয় খদ্দেরের জন্য অপেক্ষা করছে। গলির মুখে একটা বিএমডব্লিউ এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো গৌরব। পা টলছে, দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। গলিটা ক্রমশ সরু হয়ে গেছে খানিকটা এগিয়ে। তার এত বড় গাড়ি ঢুকবে না। অগত্যা নামতেই হলো গৌরবকে। টলে টলে যেতে গিয়ে কয়েকবার হুমড়ি খেয়ে পড়েও গেল বেচারা। কাঞ্চনা ছুটে এলো। বেশ মালদার খদ্দের বলে মনে হচ্ছে। যে কেউ এলেই কাঞ্চনা ছুটে যায় না, কিন্তু সেরকম কিছু লোকের জন্য বিশেষ ব্যবস্থা তো রাখতেই হয়। কিন্তু এত বড় মানুষটাকে একা কাঞ্চনার পক্ষে কি ঘরের ভেতরে নিয়ে যাওয়া সম্ভব? ঠিক এই সময় কাঞ্চনাকে সাহায্য করার জন্য হাজির হয়ে গেল একজন। বেশ লম্বা মতো চেহারা, চুল নেই মাথায়, দাড়ি গোঁফ সব কামানো।
রাতের বলে তো মনে হয় না। দালাল টালাল হবে বোধ হয়। আজ এ পাড়ায় কে যে দালাল আর কে যে পুলিশ বোঝা মুশকিল। দুজনের কাঁধে ভর দিয়ে গৌরব হাজির হলো কাঞ্চনার ঘরে। ঘরের ঠিক সামনে একজন দাঁড়িয়েছিল। সেই লম্বা মতো লোকটাকে একবার আটকালো। লম্বা লোকটা বাঁকা হাসি হেসে জামার বুক পকেট থেকে একটা কার্ড বের করে আনলো। অর্ধেকটা কার্ড। লোকটার ছবি দেখা যাচ্ছে। তাতেই সামনের পুলিশটা সরে দাঁড়ালো। আজ এই পাড়ায় এক গুচ্ছ সাদা পোশাকের পুলিশ ঘুরে বেড়াচ্ছে। এক একজন এক একটা থানা থেকে এসেছে। প্রায় কেউই কাউকে চেনে না। কাঞ্চনা আর সেই লম্বা মতো লোকটা গৌরবকে নিয়ে ঢুকে গেল ঘরে। ঘরের দরজা বন্ধ হলো। দরজা বন্ধ হওয়ার আওয়াজ পাশের ঘর অবধি গেল। ওই আবার একটা ঢুকলো, দেখবি নাকি? না থাক, ওই তো একই ব্যাপার। ডিসগাস্টিং। এর আগেও দুজন এসেছিল কাঞ্চনার ঘরে। শুধু আজকের জন্য কাঞ্চনার ঘরে ক্যামেরা লাগানো আছে। ওখানে যা হবে সেটা দেখা যাবে এই ঘরে বসে। কিন্তু কতক্ষণ আর ওই একই ঘ্যান ঘ্যানের প্রতিক্রিয়া চোখ দিয়ে দেখা যায়? সামান্য খুটখাট আওয়াজ আসছে ওই ঘর থেকে, কিন্তু 2-3 মিনিট বাদেই হঠাৎ ঘরের পেছনের দিকে বোমা ফাটার আওয়াজ হলো। কৈলাস আর দিদিপ্রিয়া চমকে উঠল। তারপরই কৈলাস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আইপিএলে কেকেআর জিতেছে বোধহয়। আরো 2-3 বার এরকম বোমা ফাটার আওয়াজ হলো। উফ, এ কি রে বাবা, আর কটা বোম ফাটাবে? কানে তালা লেগে গেল তো। উফ, এই ল্যাপটপটা অন করতো। ওই ঘরে কি চলছে সেটা দেখতে হবে। কিছু কানে তো কিছুই আসছে না। ল্যাপটপটা অন করতেই একটা ভয়ানক দৃশ্য দেখা গেল। কাঞ্চনার খাট রক্তাক্ত। সে ভয়ে জড়সড় হয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে। আর একজন লম্বা মতো লোক গৌরবকে খাট থেকে নামিয়ে দেওয়ালের কাছে নিয়ে যাচ্ছে। লোকটার গলার নলি কাটা। সেখান থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না বেচারা। থরথর করে কাঁপছে শরীরটা। কৈলাস আর দিদিপ্রিয়া হুড়মুড় করে বের হতে গেল ঘর থেকে। কিন্তু এক গাদা ছেলে আইপিএলে কলকাতার জয়ের আনন্দে বোমা ফাটাতে ফাটাতে বেগুনি আবিরে নিজেদের রাঙিয়ে ঠিক কৈলাস আর দিদিপ্রিয়া যে ঘরে ছিল তার সামনে এসে আনন্দে নাচানাচি শুরু করেছে। এত চেঁচামেচি হচ্ছে যে কৈলাসের কথা কাঞ্চনার ঘরের সামনে দাঁড়ানো পুলিশের পাহারাদারটা পর্যন্ত শুনতে পাচ্ছে না। বারবার কানে হাত দিয়ে ইশারা করতে লাগলো সে যে কিছুই শুনতে পাচ্ছে না। কৈলাস ধাক্কা মেরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এতগুলো ছেলে এখানে উদ্দাম নৃত্য করে চলেছে যে তাদের ঠেলে সে যাওয়ার কোনো পথই পেল না। একটু বাদেই কাঞ্চনার ঘর থেকে বেরিয়ে এলো পরশুরাম। বাঁকা হেসে তাকালো কৈলাসের দিকে। ধরুন ওকে। কিন্তু ওদিকে কোনো কথাই তখন পৌঁছচ্ছে না। ছেলেগুলো যারা আইপিএল এর জয়ের আনন্দে নাচছিল তারা একেবারে ঘিরে রেখেছে জায়গাটা। আর এই জয়ের আনন্দ এমনই সংক্রামক যে এক নিমেষে গোটা পাড়া রাস্তায় নেমে এসেছে। সবাই নাচছে, সবাইকে আবির মাখাচ্ছে। কৈলাস এই কেউকে ধাক্কা মেরে একজনকে ধরতে পারলো। মুখটা পুরো বেগুনি হয়ে আছে। হাইট, আকৃতি, প্রকৃতি পরশুরামের মতোই লাগছে, কিন্তু মুখটা পরিষ্কার করার পর দেখা গেল অন্য লোক। সরি। আবার সেই মারাত্মক ব্যথা উঠেছিল সঞ্জীবের। হাসপাতালের বেডে শুয়ে যেমন চিৎকার করে তেমনই চিৎকার করছিল সে। এই চিৎকারের সাথে হাসপাতালের সবাই অভ্যস্ত। মাঝরাতের দিকে চিৎকারটা একটু যেন বেড়ে গিয়েছিল, তবু কেউ এদিকটায় আসেনি।
শীতের রাতের ঝিমুনি ছেড়ে কোনো ওয়ার্ড বয় এদিকে আসেনি। সকালবেলায় দেখা গেল সঞ্জীবের রক্তাক্ত আধমরা দেহটা বিছানার ওপর পড়ে আছে। অনেক কষ্টে সে এইটুকু বলতে পেরেছে যে দুজন লোক এসে কালকে তাকে বেধড়ক মেরেছে, আর এই অসহ্য যন্ত্রণার মধ্যেও হাসতে হাসতে বলেছে, আরেকজন গেছে, আরেকজন গেছে, আর বাকি চার, আর বাকি চার। অজয় হাজারের বিয়ের মেহেন্দির অনুষ্ঠান চলছে। রিসর্ট সেজে উঠেছে একেবারে রূপসীর রাজকুমারীর মতো। চারিদিকে হই হই হাসি গান চলছে। এরই মধ্যে কৈলাস আর দিতিপ্রিয়া এসে হাজির হলো। তাদের দেখেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিজয় হাজারে। আরে আবার তোমরা এসেছো? ওয়াই? স্যার, আপনি এবং আপনার ছেলেকে নিজে থেকে স্যারেন্ডার করবেন? মানে তোমারা মতলব क्या है? মতলব কিছুই না। সেদিন সমিতা নামে মেয়েটিকে রেপ করে খুন করার চক্রান্তে যারা যারা ছিল তাদের মধ্যে দুজনকে পরশুরাম ইতিমধ্যেই খুন করে ফেলেছে। আপনারাও কি তাহলে পরশুরামের হাতেই মরতে চান? আপনারা সারেন্ডার করলে কিন্তু জেলে আপনাদের নিরাপত্তার দায়িত্বটুকু অন্তত নিতে পারি, না হলে আমাদের কিছুই আর করবার থাকবে না। I say get out from here. আজ এখানে অনেক লোকজন আছে, সকলের সামনে যদি বেইজ্জতি না চাও তাহলে জাস্ট গেট আউট। কৈলাস আর দিতিপ্রিয়া বেরিয়ে এলো রিসর্ট থেকে। কাঞ্চনার ঘরের আশেপাশে সেদিনের সেই ছেলেগুলোকে খোঁজার অনেক চেষ্টা করা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। সেদিন সবাই এমন রং মেখেছিল যে কাউকেই সেভাবে চেনা যায়নি। এখানে এককালে পরশুরাম মানে জেডি স্যার ফ্রিতে পড়াতেন, তারই গুরুদক্ষিণা দিয়েছে ছেলেগুলো। কাঞ্চনাকে একবার ধমক দিল কৈলাস। কাল যখন তোমার সামনে লোকটাকে কুপিয়ে খুন করলো তখন আমাদের ডাকতে পারোনি? কি যে বলেন পুলিশ সাহেব! আরে ওই পরশুরাম এই এত বড় কুঠার নিয়ে লোকটাকে কুপিয়ে খুন করছে। আরে ভাই, আমি ইনসান আছি তো নাকি? আমার বুঝে ভয় করি না। আর আপনাদের ডাকবো? আমার গলায় যদি মালটা ওই কুঠারটা চালিয়ে দেয় তো? আপনারা এত বড় বড় লোকদের সিকিউরিটি দিতে পারেন না, তো আমাদের কি দেবেন? সব জানি, এটা সব জানে। পরশুরাম অত বড় কুঠার নিয়ে ঘরে ঢোকেনি, তাহলে তো বাইরের কনস্টেবল ঠিক চিনতে পারত ওটা এখানেই কোথাও লুকানো ছিল। ঠিক বলেছেন পুলিশ ম্যাডাম, আমরা এখানে সবাই পরশুরামের সাথে আছি। তার কারণ আমরা জানি রেপ হলে কেমন দর্দ হয়। যেদিন আপনি এই দর্দটা বুঝবেন সেদিন আপনিও ওই পরশুরামের সাথে থাকবেন। কি? দিতিপ্রিয়া ঝাঁপিয়ে পড়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু কৈলাস তাকে আটকে দিল। রাত হয়েছে। আজ সারাদিন ঘুরে ঘুরে কৈলাস আর দিতিপ্রিয়া পরশুরাম সম্পর্কে অনেক খবর নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তেমন কিছুই পায়নি। কেন জানি না আজ অন্য দিনের চেয়ে নিস্তব্ধ লাগছে শহরটাকে। কৈলাস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজকের মতো টায়ার্ড আর কোনোদিন লাগেনি রে। ভীষণ হতাশ লাগছে। লোকগুলো যদি একবার সারেন্ডার করতো তাহলে তবুও কিছু একটা করা যেত। যাকে যাক, বাদে চল তোকে বাড়ি ড্রপ করে দিই। আরে বাদ দে না, তুইও তো টায়ার্ড আছিস। আবার ঘুরে অতটা যেতে হবে তোকে। তার চেয়ে এটুকু রাস্তা আমি নিজেই চলে যাব। মাথা খারাপ নাকি? তুই আর সিভিল ড্রেসে আছিস, রিস্ক আছে, তুই বুঝিস না নাকি? মানেটা কি? তুইও কি অন্যদের মতো পাগল হয়ে গেলি? তার মানে তুইও বিশ্বাস করিস যে এই শহরটা এখন এতটাই খারাপ হয়ে গেছে যে একটা মেয়ে
রাতের বেলায় সিভিল ড্রেসে একা চলাফেরা করতে পারে না। আর আমি এটা মানি না, আমি এখনো মানি না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আমার ওভাবে কথা বলাটা ঠিক হয়নি, কিন্তু প্লিজ আর ঝামেলা করিস না। দেখ, একটুখানি ঘুরে যেতে আমার কোনো অসুবিধাই হবে না, আর গাড়ি থাকতে খামোকা হেঁটেই বা যাবি কেন? না, একেবারেই না। অন্য সময় হলে তাও তোর কথা শুনতাম, কিন্তু তোর এই কথার পর একেবারেই না। দিতিপ্রিয়া সোজা গাড়ির দরজা খুলে হাঁটতে শুরু করলো। পেছন থেকে কৈলাসের ডাক শোনা গেল। আরে আরে শোন, রাগ করিস না প্লিজ। বড় রাস্তাটা শুনশান, একেবারে ফাঁকা। দু একটা গাড়ি চলে যাচ্ছে পাশ দিয়ে হু হু করে। দিতিপ্রিয়া কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। ওর বাড়ির গলির ঠিক আগে আর একটা গলি আছে, একেবারে ফাঁকা। একটা মাত্র বাড়ি আছে আর সামনে একটা পানা ডোবা। দিতিপ্রিয়া ওই গলিটা পার হতে যাবে, এমন সময় একটা বাইক হঠাৎ পেছন থেকে এলো এবং সবেগে কে যেন ধাক্কা দিল দিতিপ্রিয়াকে। হঠাৎ এমন আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিল না দিতিপ্রিয়া। সে হুমড়ি খেয়ে পড়ে গেল রাস্তায়। বাঁ হাতে ভর দিয়ে নিজেকে সামলাবার চেষ্টা করতে গিয়ে বেকায়দায় বোধহয় হাতটা লেগে গেছে। ব্যাপারটা সামলে ওঠার আগেই দুজনের মুখ চেপে ধরে সোজা টানতে টানতে নিয়ে গেল ওই অন্ধকার গলিটায়। টানা হ্যাচড়ায় ওর কোমরের বেল্টের রিভলভারটার দিকে চোখ পড়ে গেল ওদের। সঙ্গে সঙ্গে একজন সেটা ছিনিয়ে নিয়ে ওর দিকেই তাক করলো। মামনি আবার রিভলভার সাথে নিয়ে ঘোরে, এটা চালাতে পারো মামনি? দিতিপ্রিয়া পা দিয়ে একটা প্যাঁচ মেরে লোকটাকে ফেলে দিল, কিন্তু বাঁ হাতটা এতটাই জখম হয়েছে যে সহজে ওঠাতে পারল না। আর সেই সুযোগে ওরা দুজনেই ঝাঁপিয়ে পড়লো ওর ওপর। দিতিপ্রিয়া আপ্রাণ চেষ্টা করলো ওদের হাত থেকে বাঁচার, কিন্তু ওই জখম বাঁ হাতটা যত মুশকিলের গোড়া। যতবারই ও বাগে আনার চেষ্টা করে ওদের, ওই বাঁ হাতের জন্য মুশকিল হয়ে যায়। ঠিক এই সময় দিতিপ্রিয়ার মনে হলো তার শরীরের ওপর থেকে ওই দুটো জঙ্গলি পশুর দাপাদাপি কেমন যেন হঠাৎ করে কমে গেছে। ভালো করে চোখ মেলে দেখল লোক দুটো তখন শূন্যে ভাসছে। আরো ভালো করে লক্ষ্য করে দেখল কে যেন দুটো শক্ত মুঠিতে ওদের তুলে ধরে রেখেছে। অস্ফুটে দিতিপ্রিয়ার মুখ দিয়ে বেরিয়ে এলো, পরশুরাম। পরশুরাম দুজনকে দুদিকে ছুঁড়ে ফেলে দিল। লোক দুটো ভয়ে প্রায় হামাগুড়ি দিয়ে পালিয়ে গেল। দিতিপ্রিয়া অনেক কষ্টে উঠে বসল। বাঁ হাতটা এর মধ্যেই ফুলে ঢোল হয়ে গেছে, নির্ঘাত ভেঙেছে। চলুন চলুন, সামনের হাসপাতালে একবার হাতটা দেখিয়ে আসবেন। চলুন, মনে হয় ফ্র্যাকচার হয়েছে। দিতিপ্রিয়া লোকটার চোখে চোখ রাখতে পারছে না, কোনো রকমে বলল, না, আমি 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 ঠিক আছি, আমি দেখিয়ে নেব। কি মুশকিল, এখন আপনি রিটায়ার্ড হার্ট, চোখের সামনে খুনিকে দেখেও অপারগ। আপনার সিনিয়ররা জিজ্ঞেস করলে বলবেন, আরে মশাই হাতটাই ভেঙে গেছে তো, পরশুরামকে ধরবো কি করে? চলুন চলুন, আমার সাথে এই কয়েক পা হাঁটলে আপনার জাত যাবে না। দিতিপ্রিয়াকে আর কোনো কথা বলার সুযোগই দিল না ভদ্রলোক। সামনের হাসপাতাল অবধি পরম যত্নে সাবধানে ধরে ধরে নিয়ে এলো। তারপর পকেট থেকে ফোনটা বের করে ফোন করলো। হ্যালো, আমি পরশুরাম বলছি। আরে বসে এত লাফিয়ে উঠবেন না তো, একবার এই জীবনদীপ হাসপাতালে আসুন তো। আপনার বান্ধবীর হাত ভেঙেছে, হ্যাঁ, বাকিটা ওর কাছ থেকে শুনে নেবেন। তারপর ফোনটা কেটে দিয়ে নিজে নিজেই স্বগতোক্তি করলো, গেল একটা সিম, এটা তো আর কাজে আসবে না, ফেলে দিতে হবে। বাইরের নিস্তব্ধ রাত্রিতে দিব্যি হেঁটে যাচ্ছে পরশুরাম, আর হাসপাতালের বেঞ্চে বসে বসে দিতিপ্রিয়া দেখছে তার বহু কাঙ্ক্ষিত আসামি আবার তার হাত ছেড়ে পালিয়ে যাচ্ছে।
নিজের গাড়িতে উঠতেও ভয় লাগে বিকির। এ শালা হারামির বাচ্চা অজয় তার কোনো কথাই শুনছে না। গৌরবটা ওইভাবে শেষ হয়ে গেল। তাও কেন জানি না ওর দিমাগে এখনো আসল বাত ঢুকছেই না। এর মধ্যে আবার হাসপাতালে গিয়ে ওই লড়কির বয়ফ্রেন্ডকে পিটিয়ে এলো। অবশ্য সেও গিয়েছিল, না গিয়ে উপায় আছে নাকি? এই শহরে থাকলে অজয়ের সব কথা শুনেই চলতে হবে। কিন্তু এবার আর অজয়ের কথা শুনে এখানে বসে থাকলে চলবে না, পালাতে হবে। যেভাবেই হোক পালাতে হবে এখান থেকে। এই শহর ছেড়ে, এই দেশ ছেড়ে এক্ষুনি পালাতে না পারলে বাঁচা সম্ভব নয়। অজয়কে এখনো কিছু জানায়নি বিকি। জানালে সালা এয়ারপোর্ট থেকেও ফিরিয়ে নিয়ে যাবে। জাস্ট ফ্লাইট ছাড়ার আগে একটা মেসেজ করে দেবে। ওই তো ক্যাবটা এসে গেছে। গাড়ির নম্বরটা মিলিয়ে দেখে উঠে পড়ল বিকি। বেশ ভালো পরিষ্কার ঝকঝকে গাড়িটা পাঠিয়েছে। কার ফ্রেশনারের গন্ধটাও খুব সুন্দর। আবেশে সিটে গা ছেড়ে দিয়ে বসে একটা লম্বা শ্বাস নিল বিকি। ड्राइवर थोड़ा जल्दी चलिए, एयरपोर्ट। ভবানীপুর থেকে এয়ারপোর্টের রাস্তা কম দূর নয়। বিকি শান্তিতে চোখ বুঝল। যাক, শেষ পর্যন্ত হয়তো প্রাণটা বেঁচে গেল। বেশ স্পিডেই চলছে গাড়িটা। কিছুটা যাওয়ার পর কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। অনেকক্ষণ একইভাবে চলছে না গাড়িটা। কার ফ্রেশনারের গন্ধটাও যেন বেশ তীব্র, মাথা ধরে যাচ্ছে। বিকি সোজা হয়ে উঠে বসল। একবার গাড়ির কাঁচ দিয়ে মুখ বাড়ালো। ঠিকই ধরেছে সে, এটা অন্য রাস্তা। अरे किधर যাচ্ছ তুমি? এ ড্রাইভার! জাহান্নামে। সেই গলার আওয়াজে কি যেন একটা ছিল। বিকির সারা শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। একবার গাড়ির দরজাটা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু কিছুই যেন কাজ করছে না। কার ফ্রেশনারের গন্ধটা আরো তীব্র হচ্ছে। সারা শরীরটা কেমন যেন অবশ হয়ে যাচ্ছে বিকির। জীবনদীপ হাসপাতালের নিজস্ব কেবিনে শুয়েছিল দিতিপ্রিয়া। মাথাটা গরম হয়ে গেছে তার। হাতটা এমন বেয়ারাভাবে ফ্র্যাকচার হয়েছে যে এখন আর 1 মাস একটুও নড়াচড়া করতে পারবে না। মাথাটা না জাস্ট গরম হয়ে যাচ্ছে। এত ইম্পর্ট্যান্ট একটা কেস চলছে আর আমি এখন এভাবে বিছানায় পড়ে আছি। উফ, আমার চোখের সামনে দিয়ে পরশুরাম চলে গেল। কৈলাস কিছুই বলল না, শুধু এক দৃষ্টে দিতিপ্রিয়ার ফ্র্যাকচার হয়ে যাওয়া হাতের দিকে দেখতে লাগলো। ওটা যেন দিতিপ্রিয়ার হাত নয়, এই রাজ্যের, এই দেশের আইনি ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, যেটা ওই দিতিপ্রিয়ার বাঁ হাতের মতোই ভেঙে তুবড়ে গেছে। হঠাৎ একটা ফোন এলো। কি কথা হলো শোনা গেল না, তবে কৈলাসের মুখের চেহারা এক নিমেষে বদলে গেল। কি হলো রে? অজয়ের বন্ধু বিকি একটা ক্যাব ভাড়া করেছিল এয়ারপোর্টে যাবে বলে। মাঝপথে কেউ একজন ক্যাবের চালককে গাড়ি থেকে নামিয়ে গাড়িটা নিয়ে পালিয়ে যায়। সেই গাড়ি এখন বিকিকে নিয়ে বসিরহাটের দিকেই ছুটে চলেছে। সর্বনাশ! ওখানে তো সব জায়গায় সিসিটিভিও নেই। তাড়াতাড়ি সব জায়গায় ট্রাফিক কন্ট্রোলে খবর দিতে হবে। লাভ নেই। ড্রাইভার হাউমাউ করে চেঁচামেচি না করে যদি আরো আগে পুলিশকে খবর দিত তাহলে বোধহয় আটকানো যেত। এখন কতটা কি করতে পারবো জানি না। যাকে, তুই নিজের খেয়াল রাখিস, আমি যাচ্ছি। গাড়িটা পড়ে আছে মাঝ রাস্তায়। বিকির অসাড় শরীরটাকে টানতে টানতে নিয়ে চলেছে পরশুরাম। পাশেই একটা আগাছার জঙ্গল। রাস্তায় আসা যাওয়ার পথে অনেকেই বোধহয় ঠিক এই জায়গায় প্রস্রাব করে। আশেপাশে তো কোথাও কোনো সুলভ শৌচাগার নেই। দিনের পর দিন এখানে এই একভাবে কর্মটি করার জন্য পার্মানেন্টলি একটা বিশ্রী গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে।
পরশুরাম বিকিকে নিয়ে এসে ঠিক এইখানে এনে ফেলল। একটু বাদেই জ্ঞান ফিরল বিকির। চমকে উঠে বসল সে। এ কোথায় এসে পড়েছে সে? চারিদিক অন্ধকার, শুধু আগাছার জঙ্গল আর বিশ্রী একটা গন্ধ, আর সামনে বিশাল লম্বা চেহারার একটা লোক। মাথায় চুল নেই, দাড়ি গোঁফ কামানো, আর হাতে একটা বিশাল কুঠার। উঠেছ? এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। পরশুরাম বেহুশ লোকের উপর অস্ত্র চালায় না। তোমার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিলাম। এতক্ষণে বোধহয় পুরোপুরি জ্ঞানে ফিরেছে বিকি। क्या? কোন মতে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করতে লাগলো সে, কিন্তু আগাছার মধ্যে বারবার পা আটকে যাচ্ছে তার। পরশুরাম খপ করে একবার তার ঘাড়টা টেনে আনলো নিজের কাছে। সেই বজ্র মুষ্টি থেকে ছাড়া পাওয়া মুশকিল। এবার তার ধারালো কুঠারটা একেবারে বিকির গলার কাছে এনে রাখলো। छोड़ दीजिए मुझे, प्लीज छोड़ दीजिए, मैंने कुछ नहीं किया, मुझे छोड़ दीजिए। ছেড়ে দেবো কি রে শয়তান? তোকে তো আরো বেশি করে কুপিয়ে কুপিয়ে খুন করার ইচ্ছে ছিল। 7 বছর আগে একটা মেয়েকে কিভাবে ধর্ষণ করে খুন করেছিলি, তার যৌনাঙ্গে কিভাবে রড ঢুকিয়েছিলি মনে আছে? হাসপাতালে গিয়ে সঞ্জীবকে কিভাবে পিটিয়েছিলি মনে আছে? তখন তো কাউকে ছেড়ে দেওয়ার কথা মনে হয়নি। এখন সামনে নিজের মৃত্যুকে দেখে বড্ড বাঁচার শখ হয়েছে না? দূর থেকে পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে। কৈলাসটা বোধহয় চলে এসেছে। পরশুরাম ধারালো কুঠারটা চালিয়ে দিল বিকির গলায়। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। শরীরটা থরথর করে কাঁপছে। পরশুরাম কানে কানে বলল, হাতে সময় বেশি নেই, না হলে তোর শরীরের ভেতরেও আস্ত একটা রড ঢুকিয়ে দেখতাম তুই কেমন করে ছটফট করতিস। 4টে দরজা খোলা একটা হাঁ করা গাড়ি পড়ে রয়েছে রাস্তায়। সেটা দেখেই কৈলাস তার জিভ থামালো। খুব একটা বেশি কষ্ট করতে হলো না। একটু এদিক ওদিক তাকাতেই পাশের আগাছার ঝোপের ফাঁকে দেখা গেল বিকির রক্তাক্ত মৃতদেহটা। রাতে আর বাড়ি ফেরা হয়নি কৈলাসের। বিকির মৃতদেহ পোস্টমর্টেমে পাঠিয়ে সব ব্যাপারটা ঠিক মতো দেখে অফিসে এসে রিপোর্ট লিখতে হয়েছিল। দিতিপ্রিয়ার সাথে নেই বলে কাজটা একটু কঠিন হয়ে পড়েছে। আজ অফিসের জানালা দিয়েই সে দেখল ভোরের সূর্য। আজ যেন একটু বেশি লাল দেখাচ্ছে সূর্যটাকে। হঠাৎই টেবিলে রাখা মোবাইলটা বেজে উঠল। হ্যালো হ্যালো, আমি ডক্টর দত্ত বলছি, কুশল দত্ত। কৈলাস ভালো করে মনে করার চেষ্টা করল। এই নামটা এখনো পর্যন্ত সে শোনেনি। দিতিপ্রিয়ার কিংবা সঞ্জীবের ডাক্তার কারোরই নাম কুশল দত্ত নয়। কে কুশল দত্ত? আমি 7 বছর আগে সমিতার পোস্টমর্টেম করি। তখনকার ওসি বিজয় হাজারের কথায় ওটা বদলে দিয়েছিলাম। ওর অনেক পলিটিক্যাল কানেকশন ছিল। রিপোর্টটা বদলে না দিলে আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছিল। তাই বাধ্য হয়ে। তাজ হঠাৎ করে ফোন করলেন যে? হ্যাঁ, এখন তো আর না বলে উপায় নেই। আমি বিজয় বাবুর সঙ্গে কথা বলেছিলাম, উনি সারেন্ডার করতে রাজি নন, কিন্তু আমার আর সাহস নেই। আসল রিপোর্টটা এখনো আমার কাছে আছে। আমি সব পুলিশের কাছে বলে দিতে রাজি আছি। সব তো স্বীকার করবো আমি। কি হবে তাতে? তাতেও তো আপনার রেজিস্ট্রেশন বাতিল হবে। তা হোক, তবু আর কি, প্রাণটা তো বাঁচবে। কিন্তু আপনাকে আমার প্রোটেকশনের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, বিজয়বাবু একবার যদি জানতে পারেন আমাকে শেষ করে ফেলবেন উনি। হ্যাঁ, সেই তো, আপনাদের প্রোটেক্ট করবো বলেই তো পুলিশের চাকরিটা নিয়েছিলাম নাকি? যাই হোক, এখনই কাউকে কিছু জানাবেন না। আপনার কাছে যা প্রমাণ আছে সেটা নিয়ে অপেক্ষা করুন, আমি আসছি। বেশিক্ষণ সময় নেয়নি কৈলাস। ডক্টর কুশল দত্তের নিজস্ব নার্সিং হোম বেহালায়।
সেখান থেকেই ফোন করেছিলেন তিনি। লালবাজার থেকে ফোর্স নিয়ে পৌঁছতে যতটুকু সময় লাগে, কিন্তু তবু দেরি হয়ে গেল। বেহালার সেই নার্সিংহোমে কৈলাস যতক্ষণে পৌঁছল ততক্ষণে ডক্টর কুশল দত্তের নিথর দেহ তারই চেম্বারের দেওয়ালে গজাল দিয়ে পুঁতে দেওয়া হয়েছে, আর পাশে পড়ে রয়েছে আর একটা চিরকুট। সময় চলে গেছে ক্ষমা চাওয়ার। একবার যখন ঝলসায় কুঠার, মৃত্যু আসে সবার। আবার সেই রিসর্ট। অবশ্য আজকের পরিবেশে একটু তফাৎ রয়েছে। আজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিজয় হাজারে নিজেই ডেকে পাঠিয়েছেন কৈলাসকে। বাবা আর ছেলে দুজনেই বসে আছে। আজ রাতেই অজয়ের বিয়ে, মানে হওয়ার কথা, কিন্তু পরিস্থিতি এমনই যে বিয়েটা হবে কিনা সন্দেহ। চরম বিরক্তিতে মনটা ভরে গেছে কৈলাসের। তবু নিজের ভেতরের বিশ্রী ভাবটা চেপে রেখে সে বলল, ডক্টর কুশল দত্তই যে সেই ডক্টর সেটা আগে জানতাম না। আপনার ওর নামটা বলে দিলে একটু হয়তো সহজ হতো ব্যাপারটা জানার পরেই আমরা অ্যাকশনে নেমেছিলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দেখুন, কি হবে সেটা বলতে পারবো না, তবে আপনারা দুজন সারেন্ডার করলে একটা চেষ্টা অন্তত করতে পারি। ডক্টর দত্তের কাছে আসল পোস্টমর্টমের রিপোর্টটা ছিল, আমরা কিন্তু সেটা খুঁজে পাইনি। সম্ভবত আমরা যাতে সেই রিপোর্টের ভিত্তিতে আপনাদের অ্যারেস্ট করতে না পারি, তাই পরশুরাম সেটা নিয়ে গেছে। এখনো যদি বাঁচতে চান, আপনাদের সারেন্ডার করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই স্যার। বিজয়বাবুর গলার স্বর হঠাৎ করেই কেমন যেন পাল্টে গেল। হঠাৎ একেবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কৈলাসের হাত ধরে তিনি বললেন, ইন্সপেক্টর, আমরা সারেন্ডার করব, লেকিন আজ শাদিটা হয়ে যেতে দাও। আজ এই শাদিটা না হলে আমার সকলের সামনে ফেস লস হয়ে যাবে। আমরা আনঅফিসিয়ালি এখনই তোমার কাছে সারেন্ডার भी করছি, কিন্তু এখনই কোথাও ব্যাপারটা জানিও না। কাল সবকে সামনে হাম বাপ বেটা মিলকে সারেন্ডার করে দেবে। সেটা কি করে সম্ভব? এত লোকের মধ্যে আপনাদের সিকিউরিটির দায়িত্বই বা নেবে কে? তাছাড়া এখানেই তো প্রথম ওর সাথে আমাদের দেখা হয়েছিল। তার মানে আপনাদের এই বিপুল আয়োজনের মধ্যে সেও একটা অংশ হয়ে দিব্যি সে দিয়ে গেছে। ও সব কিছু জানি না, আজকের শাদিটা আপনাকে উত্তরে দিতেই হবে। আরে ও বাচ্চা আছে, 7 বছর আগে একটু গলতি করে ফেলেছিল, তখন তো ওর উম্র भी कितना, वो 23 साल था। वो বয়সে कहाँ किसी का दिमाग ठिकाने में থাকে বলেন? শুধু একবার শাদিটা হয়ে যেতে দাও, তারপর আমরা জরুর জরুর সারেন্ডার করবে। কৈলাস মনে মনে ভাবল, 23 বছরের বাচ্চা নাকি? এই বয়সের অনেক আগেই সচিন তেন্ডুলকর দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন, কপিল দেব ওয়ার্ল্ড কাপ জিতেছেন, আর ক্যাপ্টেন বিক্রম বাত্রা দেশের জন্য শহীদ হয়েছেন। আর শুধু এই 23 বছরের বাচ্চাটা নাকি রাতের বেলায় ভুল করে বেড়াচ্ছে। আমাকে একবার আমার কলিগের সাথে কথা বলতে হবে স্যার। কৈলাস উঠে গেল। সে নিজে কিছুতেই ডিসিশন নিতে পারছে না। রিপোর্টগুলো হাতে থাকলে তবু না হয় অ্যারেস্ট করা যেত, কিন্তু সে রাস্তা পরশুরাম বন্ধ করে দিয়েছে। এখন এরা নিজে থেকে স্বীকার না করলে কিচ্ছু করা যাবে না। আবার দুটো জলজ্যান্ত লোককে কেউ মারতে আসছে সেটা জেনেও চুপ করে থাকা কি সম্ভব? কিন্তু এত বড় জায়গায় এত লোকের মধ্যে হাজার চেষ্টা করলেও সম্ভবত পরশুরামের হাত থেকে এদের বাঁচানো সম্ভব নয়। দিদিপ্রিয়াকে জিজ্ঞেস করতে সে বলল, ছেড়ে দে, যা বলছে শোন, ফোর্স নিয়ে কভার করে রাখ যতটা সম্ভব, কাল সকালের আগে অ্যারেস্ট করিস না। কিন্তু কিন্তু এটা কি সম্ভব বলতো? না, সম্ভব নয়, কিন্তু আমি পরশুরামকে একটা সুযোগ দিতে চাই। এই লোকগুলো যে অপরাধ করেছিল, একমাত্র পরশুরাম ছাড়া এদের সঠিক শাস্তি কেউ দিতে পারবে না। আইন তো নয়, জাস্ট ভাব, একটা লোক 7-7টা বছর ধরে হাসপাতালের বিছানায়, কখনো জেলের শক্ত মাটিতে ছটফট করেছে শুধু শুধু এদেরকে রক্তাক্ত অবস্থায় দেখার জন্য।
তুই এক্ষুনি যদি ওদের অ্যারেস্ট করিস তাহলে পরশুরামের জন্য ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাবে রে। না 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 না, তুই এটা করিস না। জাস্ট একটা সুযোগ দে পরশুরামকে। তুই বলছিস এই কথা? হ্যাঁ, আমি বলছি এই কথা। পাড়ায় মুখ দেখাতে পারি না পুলিশ বলে, লোকের সামনে কিছু বলে না, পিছনে গাল পাড়ে। পরশুরামকে যে একটা সুযোগ দিয়েছে সেটা জানতে পারলে অন্তত একটু মান্য করবে। সন্ধ্যের পর জায়গাটা একেবারে যেন স্বর্গরাজ্য হয়ে গেছে। কৈলাসও রেডি আছে তার টিম নিয়ে। একজনকেও সার্চ না করে ছাড়া হচ্ছে না। ক্যাটারারদের ওপরও আলাদা করে নজর রাখা হয়েছে। কৈলাসের তীক্ষ্ণ চোখের সামনে দিয়ে কেউ এখানে ঢুকতে পারবে না। সব দিক একেবারে জমজমাট। বিয়ে এক্ষুনি শুরু হবে। বিবাহ মণ্ডপের মধ্যেই আলাদা একটা স্টেজে নাচ গান হচ্ছে। কে এক বিখ্যাত গায়ক এসেছে। বেশিরভাগ লোকই সেদিকেই রয়েছে, তবু চারিদিকটা বারবার চোখ বুলিয়ে দেখে নিচ্ছে কৈলাস। হঠাৎ চমকে উঠল সে। ঠিক মাঝখানে যেখানে বিয়ে হওয়ার কথা, সেখানে ফুল দিয়ে ঘেরা জায়গাটার দুপাশে দুটো শ্বেত পাথরের মূর্তি ছিল, কিন্তু এখন শুধু একটাই মূর্তি আছে। সাবধান, এসে গেছে পরশুরাম। কিন্তু চারিদিকে এত চিৎকার চলছে যে কৈলাসের গলা কারো কানে পৌঁছলই না। ওয়াকিটকিতেও কথা বলার চেষ্টা করলো সে। এভরিবডি অন অ্যালার্ট, এভরিবডি অন অ্যালার্ট, চারিদিকে চোখ রাখো, কোথাও যেন পালিয়ে না যেতে পারে। কিন্তু কি হয়েছে কে জানে। ঠিক এই সময় ওয়াকিটকিটাও কাজ করছে না। কৈলাস এদিক ওদিক ছুটতে লাগলো। এদিকে অজয় এবং তার বাবা বিজয়বাবুকে কোথাও পাওয়া যাচ্ছে না। ঠিক এই সময় কারেন্ট অফ হয়ে গেল। একটা হই হই চিৎকার উঠল চারিদিকে। কৈলাস হাল ছেড়ে দাঁড়িয়ে পড়ল। কে একজন এসে বলল তার টিমেরই কেউ হবে বোধহয়। আলো নেই তাই মুখটা দেখা যাচ্ছে না। স্যার, লোকটা ঠকাচ্ছে আমাদের। রিসোর্টের পিছনে গাড়ি রেডি আছে, এয়ারপোর্টে প্রাইভেট জেট রেডি। বিয়ে হয়ে গেলেই এরা সবাই পালিয়ে বিদেশে চলে যাবে, কেউ সারেন্ডার করবে না। পারবে না, পারবে না, কেউ পালাতে পারবে না। পরশুরাম আছে তো। চারিদিক লণ্ডভণ্ড অবস্থা। এত বড় জায়গা পুরো অন্ধকার। অনেক খুঁজেও কোথাও ইলেকট্রিশিয়ান পাওয়া যাচ্ছে না। প্রায় মিনিট 20 বাদে আলো নিজে নিজেই জ্বলে উঠল। আর তারপরই দেখা গেল রিসোর্টের পেছনে, যেখানে এয়ারপোর্টে যাওয়ার জন্য গাড়ি লুকোনো ছিল, সেখানেই বাবা ছেলের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। 2-3 দিন ধরে বাড়িতেই বসে আছে কৈলাস। সারা রাত ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলেই চোখের সামনে শুধু সার বেঁধে পড়ে আছে মৃতদেহ। কমিশনার সাহেব আর মাত্র 1 দিন সময় দিয়েছেন। পরশুরামকে ধরতেই হবে, না হলে তাকে সাসপেন্ড করা হবে। সোশ্যাল মিডিয়ায় তো পুলিশের নামে একেবারে ছিচিক্কার পড়ে গেছে। এই 2 দিনের মতো সেরাতেও ঘুম হয়নি কৈলাসের। চোখের সামনে দিয়েই অন্ধকার রাতটা ফর্সা হয়ে গেল। সকালে খবরের কাগজ আসার আগেই কলিং বেলটা বেজে উঠল। এত সকালে কে আসতে পারে? কৈলাস দরজা খুলেই অবাক। সামনে পরশুরাম, হাতে একটা কুঠার। সেখানে এখনো রক্তের দাগ লেগে আছে। একাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা। সুপ্রভাত, এসে গেলাম। কি এটা নিয়ে কেন? এবার আমায় মারবেন নাকি? এবার না না, ছি 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 ছি, সারেন্ডার করতে এলাম তো। এটা লাগবে না তো? হঠাৎ এত দয়া যে? আরে খুন করেছি, সাজা নিতে হবে না? দেখি আবার কদিন ঘুরে আসি। আজকেই আমায় অ্যারেস্ট করুন আর ওই জেলেই রাখবে না।
কেন, ওখানকার সব ব্যবস্থা জানা হয়ে গেছে তাই পরের বার পালাতে আরো সুবিধা হবে? আরে না না, আসলে ওই ছেলেটাকে একবার দেখতে চাই। আজই তো বোধহয় ওর জীবনের শেষ দিন। ডাক্তার মোটামুটি জবাব দিয়ে দিয়েছেন। পরশুরামের কোলে মাথা রেখে শুয়ে আছে সে। শরীরে অসহ্য যন্ত্রণা, তবু মুখে অনাবিল এক হাসি। তারপর ওই অজয়কে যখন মারলেন, ও কি করছিল? ক্ষমা চাইছিল না? চিৎকার করছিল? ছটফট করছিল? বলুন না, বলুন না প্লিজ, প্লিজ প্লিজ বলুন না। চুপ করে আছেন কেন? প্লিজ প্লিজ বলুন, বলুন না, প্লিজ বলুন। আচ্ছা ঠিক আছে, একবার বলেছি তো, আর না। এবার শান্ত হও। তোমার সমিতা তোমার জন্য অপেক্ষা করছে তো।